নমস্কার, চলে এলাম আরেকটি ওয়ান্ডারফুল এপিসোড নিয়ে আনস্ক্রিপ্টেড উইথ সুশোভনের। আজকে আমরা স্পেশাল গেস্ট বিশ্বজিৎ ঘোষ, অ্যাক্টর বিশ্বজিৎ ঘোষ। জি বাংলায় যত রকম জনপ্রিয় সিরিয়ালগুলো আছে, রাজ্যটোপ, কে আপন কে পর, খেলনা বাড়ি, সমস্ত সিরিয়ালে খুব পরিচিত মুখ বিশ্বজিৎ। আজকে আমরা প্রচুর আড্ডা মারবো বিশ্বজিতের সাথে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আজকের এই এপিসোডে আসার জন্য। অ্যান্ড যেটা আমি প্রথম জানতে চাইবো, প্রথমে আমি তোকে বলি, এত বছর পর আমাকে কোনো পডকাস্ট দেখা যায়নি, প্রথমবার পডকাস্টে এসেছি। কেন এসেছি, কিভাবে এসেছি, সেটা তোর বলা উচিত। কারণ তোর এই ব্যাপার মানে পডকাস্ট ছাড়াও তুই যে আমার বন্ধু, সেটাও সবাই জানে। সেই মানে তুই আমার কমন ফ্রেন্ড একটা, সেখান থেকে আলাপ, আমাদের একটা বন্ধু ছিল সেখান থেকে তারপরে আজকে বন্ধু ডেকেছে বলে আমি পডকাস্টে প্রথম আসতে বাধ্য হলাম। এরকম প্রচুর ডাক পেয়েছি, কিন্তু আমি সামহাও এই হট সিটটা বসতে রাজি হই না। মাঝে মাঝে কি হয়, অনেক দায়িত্ব, অনেক, আর এত লোকে এত পডকাস্টে এত কিছু বলছে, আমার মনে হয় সবার বোধ হয় এখন শুনে শুনে আর বোধ হয় ভালো লাগে। ওর জন্য আমি আর কিছু বলি না। তুই যখন ডাকলি, তো সবার সঙ্গে তুই বলে চিনবি, একদম। তো তুই যখন ডাকলি আমি আসলাম, দেখি আজকে কতটা গল্প করতে পারি। না, ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। অ্যান্ড গল্প ডেফিনেটলি আমরা করবো আজকে। আমার যেটা প্রথম জানার খুব ইচ্ছা, সেটা হচ্ছে একাডেমিক্স কমপ্লিট করার পরে আমি জানি ইউ ওয়েন্ট টু ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং মানে ইউ ওয়েন্ট টু টিসিএস। আমার মনে হয় টিসিএস প্রথম জব। তারপরে এই যে সিরিয়ালে আসা বা অ্যাক্টিং এ আসা, এইটা কখন ট্রিগার করলো যে আমি একাডেমিক্সটা বা টিসিএস এর জবটা ইজ নট গুড রাইট ফর মি, মেবি এখন আমার অ্যাক্টিং প্রফেশনটায় আসাটা? এইটা একটা লম্বা গল্প। মানে ইচ্ছেটা ছোট থেকেই ছিল। আমাদের যেহেতু একটা কনজারভেটিভ ফ্যামিলি, সেখানে অভিনয় আসা, ওই বক্সের মধ্যে নিজেকে নিয়ে যাওয়া, এই একটা অদ্ভুত জার্নি, মানে যে জার্নিটা কেউ জানে না। তার কোনো, যেরকম আমরা ক্লাস 5, 10, গ্র্যাজুয়েশন, তারপরে চাকরি, এই পথটা জানি, হ্যাঁ, এটা কোনো পথ কেউ জানা ছিল না। তো এটা বিষয়টা এত ইজি ছিল না যখন আমরা প্রথম যাচ্ছিলাম, যাতায়াত করছিলাম। প্রচুর ভুয়ো লোক থাকে, এত ইনস্টিটিউট এখন যে গড়ে উঠেছে সেরকম ইনস্টিটিউটও ছিল না। তো মনে মনে ভাবতাম এটা বোধহয় মনেই থাকবে, কাউকে কোনোদিন প্রকাশও করতে পারবো না, অত সাহসও নেই যে বাড়িতে বলবো মাকে বাবাকে। তো ভাবতাম ঠিক আছে, হচ্ছে যখন ক্লাস 10, 12 হয়ে যাবে, নিজে একবার ট্রাই করে দেখবো যে সত্যি বিষয়টা হয় কি। তো ক্লাস 12 পাশের পর আমি আমার ঠিক পাশেই, মানে পাড়াতেই মোনালিসা বলে একজন, মানে ও আমার সাথে আমার খুবই ভালো বন্ধুত্ব। মোনালিসা পাল সবাই চেনে, আমার সিরিয়ালে দেখাও গেছে তাকে। ও হাওড়া ব্রিজ বলে একটা ভালো ইন্টারভিউ শো, তো ও আমার পাড়ায় থাকে। তো ওকে বলে আমি ওর সাথে কোথায় গেলে কি হয়, ও বলতো এখানে গিয়ে কথা বলো, যদি হয়তো হবে। তো যেতে শুরু করি, যাওয়া আসা করা। তখন বাড়ি থেকে এটা ভেবেই বেরোতাম যে হওয়ার না। তো যেহেতু আমার কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড নেই, আমি কোথাও শিখিনি, কি করে এটা পসিবল জানি না। তো চেষ্টা করতাম, বিভিন্ন লোকের সঙ্গে কথা হতো, আলাপ হতো। এরকমই করতে করতে একদিন একজন বলে যে অমুক একটা কাজ আছে, তুমি চলে এসো, এই সময় তোমার কল টাইম বিষয়টা আমার কাছে নতুন ছিল। টলিগঞ্জ ব্যাপার জায়গাটাই আমার কাছে নতুন। সেখানে যাওয়া, কি লোক, সে আদৌ কি করবে, টাকা দেবে কি দেবে না, কিছুই জানি না। চোখ বন্ধ করে চলে গেল। তারপর গিয়ে বিষয়টা বুঝলাম যে এটা একটা সেকশন আছে, যেটা হয় জুনিয়র আর্টিস্ট, যারা কথা বলে, যারা টকি আর্টিস্ট, আর যারা অনেকদিন ধরে কাজ করে যায় সিনিয়র আর্টিস্ট বা কিছু, তাদের মধ্যে পড়ে। তো আমি সেদিন পরিচিত হলাম জুনিয়র আর্টিস্টের সাথে। ঠিক আছে, তো জুনিয়র আর্টিস্ট, আমি যখন এই চেয়ারে বসে এই কথাগুলো বলি না, এগুলো কোথাও একটা, যারা আজও স্বপ্ন দেখে তাদেরকে ট্রিগার করে যে দাদা গেছে, দাদা পেয়েছে, আমিও যাবো, আমিও পারবো। এটা হচ্ছে, মানে আমি যখন
চেষ্টা করছি, আমি স্ট্রাগল বলি না, স্ট্রাগলটা খুব আমার ওই ইয়ে লাগে, খুব গ্লোরিফাই ব্যাপার লাগে, আমি স্ট্রাগল করেছি, কেউ বলেনি তোমাকে স্ট্রাগলটা করতে, যাই হোক আমি বলি না। তো যেই সময় আমি চেষ্টা করছিলাম সেই সময় আমি ওই দমদম থেকে ধরে এই ট্রেন থেকে ওই ট্রেনে আমি তাড়াতাড়ি যাওয়ার জন্য আমি লাফ দিয়ে চলেও গেছি, বাট সামহাও আমার মনে হয় এই লাভটা ওই লাভ যেটা বিপদ হলেও হতে পারতো, বাট আমি সেফলি ল্যান্ড করে চলে গেছি। তো আমার দেখে কেউ এই স্টান্টটা যদি করে তখন আমার খারাপ লাগে, মানে আমি বলতে চাই না যে হ্যাঁ আমি জুনিয়র আর্টিস্ট ছিলাম সেখান থেকে আজকে এই জায়গায় এসেছি, আর কিভাবে হয়েছে কি করে হয়েছে নিজের চেষ্টায় নাকি, তবে হ্যাঁ আমি যেটা নিজে ফিল করি, আমি লেগে থাকতে পছন্দ করি, আমি চট করে হার মানি না। আমি কিচ্ছু জানতাম না, কিচ্ছু পারতাম না, মানে যখন জুনিয়র আর্টিস্ট থেকে একটা ডায়লগ, দুটো ডায়লগ, এক পাতা ডায়লগ, আস্তে আস্তে যখন দায়িত্বটা বাড়তে শুরু করলো, মানে প্রফেশনটাকে বুঝতে শুরু করলাম, বেসিক্যালি আমরা বুঝি না, প্রফেশনটাকে বুঝতে হয়, আমরা না বুঝি বিষয়টাতে চলে আসি, সবাই ভাবি খুব চাকচিক্য আছে, খুব লাইট টাইট গেলেই হয়ে যাবে, প্লাস একটা অদ্ভুত গ্ল্যামার আছে, অদ্ভুত গ্ল্যামার আছে, টিভিতে দেখাবে, অনেকে তো এসে বলেও যে নিশ্চয়ই দেখো না আমার ছেলে তুমি কিছু হয়, মানে আমি কাউকে ছোট না করেই বলছি কি এই বিষয়টা এরকম নয়, ঠিক আছে, মানে তুই তো গান করিস, মানে চর্চা ছাড়া যদি কেউ গান গাইতে স্টেজে উঠে যায় তার যেরকম অবস্থা হবে সে আমার এরকমই অবস্থা হতো ওই সময়। তো এরকম বহু ডিরেক্টরের কাছে, বহু মানুষের কাছে থেকে কোস্টারদের সাথে কাজ করে আমি শিখেছি যে কিভাবে করলে আরো বেটার হওয়া যায়, মানে আমি এখনো শিখছি, আর কিভাবে নিজেকে প্রফেশনালি প্রেজেন্ট করা যায়। আমরা সবাই কাজটা শুরু করি, হয়তো অনেকে সিরিয়ালে এসে যাই কাজ শুরু করি, কিন্তু প্রফেশনাল হয়ে ওঠে, মানে ঠিক সময়ে আসাটা, ঠিক সময়ে যাওয়াটা, ঠিক সময় ঠিক কাজ করাটা, ইভেন কি বাড়ি গিয়ে তুমি ঘুমিয়ে পড়বে সেটাও আমাদের প্রফেশনের মধ্যেই পড়ে, ঠিক না? ঠিক। তো এই শখটা আমার সাথে এই জার্নিতে আমি শিখতে গেছি, যেটা এখন সো কল্ড ট্রেনিং স্কুল বা স্কুলে শেখানো হয়, বোঝানো হয় সিস্টেমেটিক্যালি। তো এই জার্নি আমাকে শিখিয়েছে শখটা, সময় আমার টিচার, সময় শিখিয়েছে যে কিভাবে কোথায় কতটা অ্যাক্টিং করতে হয়, কতটা ইমোশন নিয়ে খেলা করতে হয়, এটাই সবটা নিয়ে আমি শিখেছি। দারুণ ব্যাপার। আমাকে বল, লাইক কে আপন কে পর, এইটা হচ্ছে আমি জানি কি তোর ক্যারিয়ারের সব থেকে লম্বা একটা স্প্যান অফ টাইম, এই মাইলস্টোন। এই কে আপন কে পর যখন চলছে বা যখন শেষ হলো, তখন অনেকটা পরিচিতি ঘটে গেছে, অনেকটা পরিচিতি হয়ে গেছে, এবং তখন আমার মনে হয় রাজ্যটুকের পরই অ্যাকচুয়ালি, বাট কে আপন কে পরটা আরো বেশি করে বিশ্বজিৎ অ্যাজ অ্যান অ্যাক্টর মেগা সিরিয়ালে অনেক বেশি একটা বড় স্ট্যাম্প ওইটা হয়েছে। ওই ফিলিংটা কেমন ছিল, হাউ ওয়াজ দ্যাট ফিলিং? এটা কি হয়, বিভিন্ন চ্যানেলের রিচ থাকে, অনেক দূর পৌঁছে যাওয়ার একটা ব্যাপার থাকে। স্টার জলসা সেই রিচটা আমাকে দিয়েছে, যেখানে আজও যখন আমি যাই, আজ থেকে 2020-তে কে আপন কে পর শেষ হয়েছে, আজকে 25, 5 বছর পরও আমাকে রাস্তা দেখলে পরম মনে থাকে, মানে সেই মানে ডিপটা এতটাই, সে যে চরিত্রটা এত বছর ধরে দেখেছে, এত বছর ধরে তারা আগলেছে, ভালোবেসেছে, নিজের বাড়ির ছেলের মতো করে ভালোবেসেছে। তো সেই পাওয়াটা একটা অদ্ভুত পাওয়া, মানে এই পাওয়াটা আমি তোকে বলছি, আমি বুক ঠুকে এখন বলতে পারি পৃথিবীর কোনো প্রফেশন নেই যে তোমাকে এত ভালোবাসা দেবে। মানে তুমি কাজ করো, তুমি মাইনে দিয়ে বাড়ি যাও, কিন্তু এই মাইনের সাথে এই যে তোমার ভালোবাসা, লোকের অ্যাফেকশন, মানে আমি তোকে একটা ইনসিডেন্ট শেয়ার করছি। রাজ্যটুকের সময় যখন আমরা প্রমোশনে যেতাম, আমি ওই লুকেই যেতাম। রাজ্যটুকে যে চরিত্র ছিল, গিয়েভূত নাম ছিল, গরিব ও বেচার একটা ছেলে, সেটা নিয়ে যখন আমি যেতাম এর জন্য, প্রমোশনের জন্য, সেখানে এক মহিলা আমাকে দেখে আমার হাত দুটো ধরে বলছে, তুমি বোঝো না
তোমাকে ওরা ঠকায়, তাও তুমি বোকার মতো ওদের কথা শোনো। আমি না প্রথমে বুঝতে পারিনি, তখন অনেকটা নতুন ছিলাম, উনি কি রিয়েলে আছে না রিলে আছে। আমার কয়েক সেকেন্ড সময় লেগেছিল বুঝতে যে হ্যাঁ উনি চরিত্রটার কথা বলতে উনি কেঁদে গিয়েছে। এই ইনসিডেন্ট গুলো আমাকে বুঝতে শিখিয়েছে যে আমার জবটা আর 5টা জবের মতো নয়। আর আমার মনে হয় এইগুলো অনেক বেশি বড় পাওনা। হ্যাঁ অবশ্যই কতটা ডিপ হলে, কতটা ডিপলি নিলে মানুষ এটা বলতে পারে এবং বলে কাঁদতে পারে। হ্যাঁ, বলে কাঁদতে পারে। মানে আমি যখন গ্রামে শো করতে যাই, মেদিনীপুর আরো ইন্টেরিয়ার, মানে এত ইন্টেরিয়ার, আমি বাইরে বলতাম আমি যাচ্ছি কোথাও একটা, আমি জানি না কোথায় যাচ্ছি, সবাই নিয়ে যাচ্ছে, অন্ধকার বলি কোথা থেকে নিয়ে যাচ্ছে। আমি যখন যেতাম প্রথম ভাবতাম কোথাও আছে দেখটা, এখন ফাঁকা যাও 2-4টে লোক থাকে। আমি যখন গিয়ে নামতাম আমি না বিশ্বাস করতে পারতাম না যে এত মানুষ গ্রামগঞ্জে আমার জন্য, আমাকে জাস্ট দেখবে বলে রাত জেগে আছে। আমি যখন নামলাম মানে এরকম হাত জোর করে প্রণাম করে আমাকে ওয়েলকাম করতে, ওই রাত পুরো অনুষ্ঠানটা দেখতো। মানে তারপরে বেরোনোর সময় গাড়িতে টাটা বলা, সেই গ্রামগঞ্জের মানুষদের অ্যাফেকশন হয় না, বেশি অ্যাফেকশন হয়। ওই যে আমি যেটা দেখেছি না, মানে ওই জন্য আমি বুকটাকে বলতে পারি, মানে এমন একটা আমি কাজ করি যে কাজে অবশ্যই আমি যেটা ভালোবাসি সেটা আমি করি প্রথম ভালো লাগার জায়গা, প্লাস যার রিটার্ন এই ভালোবাসা, মানে এইটা প্রাইসলেস। এগুলো সত্যি আমার মনে হয় অ্যাওয়ার্ড, রেকগনিশন এগুলোর থেকে অনেক বেশি এইগুলো ম্যাটার করে। ওখানে কোনো নেগোশিয়েট হয়, অ্যাকচুয়ালি দিস ইজ সো ট্রু। প্রত্যেকের লাইফে কিছু না কিছু বা কেউ না কেউ ইন্সপায়ার করে, ইন্সপিরেশন থাকে, রাইট? তো তোর লাইফে এরকম ইন্সপিরেশন কে, মানে কে সব থেকে বেশি ইন্সপায়ার করে? মানে যাকে দেখে মনে হয় যে একটু পজিটিভ এনার্জি পাওয়া যায়, যাকে দেখে মনে হয় যে না একটু মোটিভেট থাকি, মানে এই ইন্সপিরেশনটা কি লাইফে? মোটিভেট থাকি, ইন্সপিরেশন মা বাবা, মানে এটা নিয়ে তো কোনো কথাই হয় না। বাট অভিনয়ের দিক থেকে ইন্সপিরেশন সেটা অ্যাজ সাচ অনেকে আছে, মানে সেটা আলাদা করে স্পেসিফিক। বাট এই জীবন যুদ্ধে লড়ার জন্য মানে আজকে হেরে গেলাম, মানে আমি কেন মা বাবা বললাম সেটার কারণ আছে অনেকগুলো। প্রথম দিকে ভাবতাম বাবাকে বলে আমি এই কাজে যাব না, কারণ বাবা অ্যাকসেপ্ট করবে, বাবা ভীষণ কনজারভেটিভ। কেন কি সাকসেস বা ফেলিয়ার কোনোটাই জানছিল না যে কি হবে। বাবা এই পাতি যেভাবে আমরা পড়াশোনা করি, আমরা চাকরি করি, সেভাবেই সেও বিশ্বাসী, সেটাই করত। আমি ভুলে গেছিলাম আমি তো টিভিতে কাজ করতে গেছি। আমি যদি সত্যি একটা ছোট রোলও করি সেটা টিভিতেই দেখাবে, বাবা তো সেখানেই দেখবে, আমি লুকিয়ে এই কাজ কি করে করবো। প্রথম দিন যখন অভিভূত সুন্দরীতে, যেখানে আমি প্রথম ডায়লগ পাই, যেখানে আমাকে ওই জুনিয়র আর্টিস্ট তকমা থেকে একটা ওই মেকআপ রুম দেওয়া হয়, বসতে দেওয়া হয়, কি খাবে দাদা সেটা বলা হয়, এই যে একটা প্রমোশন পাওয়ার যে দিনগুলো, সেই সময় যে টেলিকাস্ট হয়েছিল, সেই সময় বাবা দেখে বলছে এটা কবে করছিস? জানি না তো। আমি এবার বলবো কি, মানে হ্যাঁ এটা করতে তো যেতাম, মাঝে মাঝে যেতাম, পড়াশোনার মাঝে কলেজ ছাড়া যেতে যেতাম, এটাই যেতাম। আর তখন ডিপ্লোমা একটা কোর্স করতাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সেটা করতেও বেরোতাম। তো বাবা মাঝখানে জানতো না এটা আমিও করি, ঠিক আছে? আমি বলবো কি করে, আমি নিজেই জানি না কি হবে, একদম একদম। তো সেটা হওয়ার পর যখন বাবা দেখলো যে ঠিক আছে করছে, আলটিমেটলি তো বাবা ভেবে চাকরি করবে, মা ভীষণ এটাতে খুশি। সেটা তার ছোট ছোট কথায় আমি বুঝতে পারতাম। আমি যখন জুনিয়র আর্টিস্টে কাজ করতাম, যখন মাকে বলতাম মা দেখাচ্ছি, ওটা তুই এইটুকুই দেখাবো আর দেখাবো না, সামহাও এই কথাগুলো আমাকে
কোথাও একটা ট্রিগার, ওই এক্সপেকটেশনটা ছিল, ওই কোথাও ট্রিগার করতো, মা একটু দেখতে হবে না, আরেকটু দেখাবে তবে, আরেকটু দেখাবে, আরেকটু করে এটা অনেকটা বেড়ে গেছে। তো এই মাকে খুশি করা বা তার যে ইচ্ছেটা পূরণ করা, বাট মা হচ্ছে প্রথম মা, আমি তো আমার মা সিনেমা। অ্যাকচুয়ালি আমি চাকরি পেয়েছি যেদিন টিসিএস এ, আমি সে এবার এত বছর সিনেমা দেখে এসেছি খুব ভালো করে, মা চাকরি পেয়েছি, বাবা চাকরি পেয়েছি, বাবা খুশি, বাবা হাসছে, মা দেখে মুখটা একটু করে, আমি কি তুমি যেটা করছিস ভালোই ছিল, একটু চেষ্টা করতে পারছিস। আমি কি হলো, আমি বুঝতেই পারলাম না, আমি তো খুশি হওয়ার কথা ছিল, এটা তো হওয়ার কথা ছিল, সামহাউ ওটা মনে হলো যে মা এটাতে খুশি নয়, কোথাও মাকে একটা হ্যাপি করতে হবে, তো ওটাও কোথাও একটা গ্যাপ থেকে যায়। তারপরে আমার সিনেমার নামটা মনে নেই, সাইফ আলী খানের একটা সিনেমা ছিল এরকম, সালাম নামে স্ত্রী বা কিছু একটা হবে, যে চাকরিটা তার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, যখন চাকরিটা পায় খুব ভালো লাগে। আমার সাথে না অ্যাকচুয়ালি ওটা করতে শুরু করে, প্রথম দিন খুব ভালো লাগে, যেই বাস স্ট্যান্ড থেকে দাঁড়াতাম খুব ভালো লাগে, এক মাস একই রুটিন, একই জিনিস, একই লোক, একই সেম সাইলেন্স। ঠিক 6 মাসের পর থেকে না আমার ভিতরে একটা অদ্ভুত জিনিস শুরু হলো, যেটা কি শুরু হচ্ছে আমি বুঝতে পারছি না। খুব ভালো, সবই ভালো, লোকে ভালো বলছে, গলা একটা ব্যাগ ঝুলছে, লোককে বলতে, মানে যেটা মেইনলি ভালো হচ্ছে, যেটা মেইনলি আমাদের টার্গেট থাকে, লোককে বলা। আমি একটা এমএনসি তে জব করছি, সফটওয়্যার কোম্পানিতে, তুই বল, মানে এটা ম্যাক্সিমাম তুই যেখানে তোর মন চাইছে তুই সেখানে একদম কাজ করছিস না, বাট লোকে জানে খুশি, লোকের খুশির জন্য তুই কাজ করতে পারছিস। এটা তো লং টার্ম বলতে এটা 80% লোক করে, 80% লোক করছে, যেটাতে তারা খুশি হয় তারা কাজ করে যাচ্ছে। তো আমার সাথে এটাই হচ্ছিল, আর যেহেতু প্রফুল্লটা আমি আগে করে এসেছি, ওরকম একটা হেক্টিক স্কেডিউল আগে দেখে এসেছি, আমি মুর্শিদাবাদ, বোলপুর, রামপুরহাট চুষে বেরিয়েছি শুধুমাত্র এই প্রফুল্ল একটা সিরিয়াল করার জন্য। সেটা একটা হিউজ বাজেটের সিরিয়াল ছিল, এত ক্যাওয়াস দেখেছি, এত গ্যাঞ্জেট দেখেছি ওই একটা সিরিয়ালে, সে হাতি ঘোড়া সব নিয়ে কাজ করেছিল। সামহাউ ওইখান থেকে না হঠাৎ যে সাইলেন্স আর ওই একটা কিউবিকলের মধ্যে বসিয়ে দিল না, ওইটা মানে আমি নিতে পারছি না, আমার কোথাও একটা সমস্যা, কি সমস্যা বোঝা যাচ্ছিল না। তারপরে রিয়েলাইজ করলাম যে না, এটা বোধহয় আমার সমস্যা হচ্ছে, যে চাকরিটা আমি করবো না, আমি ছেড়ে দেবো। আর সেটাও করলাম, নোটিশ দিলাম, বাবাকে নাও বলি। প্রায় 2 মাস বসা, তখন বাবা একদিন জিজ্ঞেস করছে, তুই যাচ্ছিস তো, তুই কি লম্বা ছুটি নিয়েছিস? আমি ছেড়ে দিচ্ছি। সেদিনের বাবার রিয়াকশনটা আমি দেখাতে পারবো না, মানে ভাবছি টিভিতে যদি ছাড়া যায়, বাবা বোধহয় সেদিন প্রথম শুনেছে কিছু ভালো কিছু কেউ ছেড়ে দিতে পারে, আর সেটা আমি নোটিস পিরিয়ড কমপ্লিট করিনি। 1 মাস করে আমি মানে নিজে থেকে দিয়ে আমি চলে এসেছি। তো সেখান থেকে আমি দেখেছি মানুষটা কিভাবে আমার সাথে, আমার যখন পেপারে ইন্টারভিউ বেরোতো সেগুলোকে কেটে নিজের কাছে রেখে দেওয়া, প্রত্যেকটা ছবি জোগাড় করে রাখা, তো কোথাও আলাদাভাবে দেখেছি যে মানুষটা খুশি। তো সেটা থেকে মনে করি যে না, একটা সাপোর্ট তো আমাকে দিয়েছে। আর সত্যি কথা বলছি, সেদিন থেকে, তারপর থেকে মানে 2014 যখন আমি রাজ্যটা করলাম, মানে ঠাকুর ইচ্ছে আমি আর অন্যদিকে তাকাইনি। তারপর ব্যাক টু ব্যাক রাজ্যটা, আপনজন, কি আপনকে পর, খেলনা বাড়ি, মালাবদল। আমার মনে হয় মোস্ট রিসেন্ট যেটা শেষ হলো রিসেন্টলি, সেটা হচ্ছে মালাবদল। তো এই মালাবদলটাও বেশ জনপ্রিয়তা পেয়েছে, মানে আমি দেখেছি, মানে প্রচুর লোকজন দেখেছে মালাবদল, এবং মালাবদলের যে ক্যারেক্টারটা সেইটাও আমার মনে হয় অনেক লোকজন ভালোবেসেছে। এই যে এতগুলো ক্যারেক্টার, কে আপন কে পরে একটা ক্যারেক্টার, রাজ্যরূপে একটা ক্যারেক্টার, মালাবদলে একটা ক্যারেক্টার, কোন ক্যারেক্টারটা সব থেকে বেশি প্রিয় বা কোন ক্যারেক্টারটা সব থেকে বেশি ভালো লেগেছে? ভালো লাগাটা ইন টার্মস অফ নিজেকেও
একটা নিজের মধ্যে একটা পজিটিভ ফিলিং কাজ করেছে না, এই ক্যারেক্টারটা খুব আমার মনে হয় নিজের মতন করে আমি করতে পারি। আমি এটা বলবো কোনটা বেস্ট, আমি এটা বললে আমার যারা দর্শক তারা সাপোর্ট করবে না আমার সাথে, বাট আমি সত্যি বলছি, অনেস্টলি বলছি, করে ভালো যদি লেগে থাকে এটাই লাস্ট মালা, যেটা চলেছে খুব কম দিন, কিন্তু হয় না মানে সব থেকে টাফ পার্ট অফ অ্যাক্টিং হচ্ছে কমেডি, যেটা মানে আমি পড়ে বুঝতে পারি সেটা আমার কাছে মানে আমি নিজেও জানতাম না যে এটা আমি পারি কিনা। এটাও আমার কাছে প্রথম অ্যাটেম্প ছিল, তো এটা আমার পড়ে ভালো লেগেছে। এটা একটা অদ্ভুত ফ্লো, এটা তুমি একা ক্রেডিট নিলে মানে আমি বলবো আমি ভালো করেছি বলে সিন ভালো হয়েছে না, ওটা হবে না। আমাদের প্রত্যেকটা আর্টিস্ট যারা যারা ছিল এন্টার ইউনিট সবকিছু মিলে, ডিরেক্টর, অ্যাক্টর, সিনিয়র অ্যাক্টর, জুনিয়র, যারা যারা সবাই ছিল, ওই প্যাকেজটা এত সুন্দর ছিল যে এক্সিকিউট করতে আমার এত সুবিধা হয়েছে, এত ভালো লেগেছে কাজটা করতে। কারণ ইটস অল অ্যাবাউট টাইম। কমেডি যদি তুমি টাইমিংয়ে না করো দিলে লোকে দেখবে না, সব মানে সবটাই তো ইলিউশন, ওই ইলিউশনটা এই কেটে যায় কমেডিটা। তো ওটা সব থেকে টাফ, আর ওই টাফটা আমি করতে আমার ভালো লেগেছে। চ্যালেঞ্জটা নিজের সাথে নিয়েছি, আমি জানতাম না হবে কিনা। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে আমি যে আমাকে অ্যাপ্রোচ করেছিল স্বর্ণদা, আমি জানি না স্বর্ণদা কি করে আমাকে এতটা ট্রাস্ট করতে পারলো। তো আমি নিলাম, নিয়ে দেখলাম না ঠিক আছে ব্যাপারটা আমার দ্বারা হবে না, খুব ভালো। এই অ্যাক্টিংটা তো একটা পার্ট, রাইট? অ্যাক্টিং এর বাইরে এমন কিছু একটা যেটা বিশ্বজিৎ করতে পছন্দ করে কিন্তু সময় হয়ে ওঠে না বিকজ অফ বিজি শিডিউল এন্ড এভরিথিং, ওরকম কিছু কি আছে যেটা করতে ভালো লাগে কিন্তু সময়ের অভাবে ওটা বেশি? আমার অ্যাক্টিং ছাড়া যেটা সবসময় মন চায় টানে, পাহাড় ভীষণ টানে আমার, ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে। আর সেই ঘোরাটা আবার অন্যরকম ঘোরা, মানে গেলাম, হোটেলে থাকলাম, প্রত্যেকটা ভিউ পয়েন্ট দেখলাম, বাড়ি চলে এলাম, ওরকম লোকালে ঢোকা, প্রত্যেকটা জায়গায় মানে লোকের সাথে মেশা, কথা বলা, একা একা হেঁটে পুরো জায়গাটাকে এক্সপ্লোর করা। সে এমন এমন এক জায়গা আমি এক্সপ্লোর করতে গিয়ে এমন হয়েছে, পাহাড়ে গিয়ে বলছে এবারে আমি ফিরতে চাই আমার হোটেলে। এবার বলছে ও আপনি ঠিক আছে यहाँ से चलते हैं, আমি এটা যাওয়া যাবে? হ্যাঁ এই রাস্তায়। আমি বললাম পুরো 90 ডিগ্রি একটা রাস্তা, বলছি এটা রাস্তায়। তো ওদের কাছে তো খুব ইজি, আমার কাছে না। তো এরকম সকালবেলা আমি বেরিয়ে পড়ি, তো ওটা আমার কাছে ভীষণ একটা চাহিদা বলতে পারো। কিন্তু কি সময়ের অভাবে হয়তো অতটা হয়ে ওঠে। আবার অভাব এটা আবার বলবো না, সময় এই অভাবটা বলে আবার অন্যদিকে অভাব হয়ে যাবে, এটা কমপ্লেন করা যাবে। ঠিক ঠিক ঠিক। একটা যেটা লাস্ট আমি জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে অ্যাক্টিং এর মাধ্যমে বিভিন্ন ক্যারেক্টার প্লে করা বা অ্যাক্টিং এর মাধ্যমে বিভিন্ন দিকগুলোকে এক্সপ্লোর করা, ঠিক আছে, এইটা বিশ্বজিৎ অ্যাজ এ হিউম্যান বিং কতটা এমফাসাইজ করে পুরো বিষয়টাকে? মানে বিশ্বজিৎ অ্যাজ আ অ্যাক্টর, বিশ্বজিৎ অ্যাজ আ হিউম্যান বিং কতটা রেলিভেন্ট বা কতটা এমফাসাইজ করে পুরো বিষয়টা? এটা আমি জানি না, এটা আমাকে বলা হয়েছে, মানে যারা আমার দর্শক তারা বলেছে। লাস্টবারই শুনেছি তুমি হাসাতে পারো বা তুমি নিজে হাসতে পারো, মানে আমি যে এই সাইডটা আছে বা এটা যে আমি ইন জেনারেল কোনোদিন দেখিনি, বা আমিও ইনফ্যাক্ট কখনো দেখিনি যে হাসতে অতটা বা কমেডি, তো আমি তো মানে তো আনবিলিভেবল। তো এটাই আমি মনে করব একটা এক্সপ্লোর হয়েছে, যেটা এক্সপ্লোর হয়েছে বা যেটা এই বিশ্বজিতের সাথে একটু অনেকটা আলাদা। ঠিক আছে। তো আর সিরিয়াস ক্যারেক্টার করে করে এখন কি হয়, ম্যাক্সিমাম আমাদের সিরিয়াল ইন্ডাস্ট্রিতে যা হয় হিরোইনই অ্যাকচুয়ালি হিরো হয়। ঠিক আছে, ওই ম্যাক্সিমাম কাজটা ওই থাকে। তো আমরা হচ্ছে সাপোর্টিং হিরো বলা যায়, একটা হিরো যে সাপোর্ট করছে পেছনে। তো সেখানে বিশ্বজিৎ নেচারের সাথে একটু ম্যাচ করে, বিশ্বজিৎ মানুষরা সাপোর্ট করে সবাই টুকটা।
যেমন আজকে তোকে সাপোর্ট করলাম পডকাস্ট। থ্যাংক ইউ সো মাচ। সামনে সব থেকে মজার বিষয় কি, আজকে এই পডকাস্টটা মানে আমি এতদিন যা দেখতে এসেছি, তোর হয়তো মিলিয়ন ভিউজ আছে, তাই আমি আমার কাছে এসেছি কিছু পাওয়ার জন্য যে আমাকে লোকে দেখবে, বা আমার কিছু মিলিয়ন ভিউজ আছে, তুই আমার থেকে কিছু পাবি। এখানে আমাদের কোনো মিলিয়ন ভিউজ নেই। আমরা সবাই নিজ থেকে শুরু করছি যে জার্নিটা, কারো কিছু দেওয়ার নেই। একদম এখানেই আমার সব থেকে মজা লেগেছে এই পডকাস্ট, পুরো স্ক্র্যাচ থেকে ওঠা, যেটা আমি নিজেও করেছি, সেটা আমার পছন্দ। সেই জন্য আমি ভাবলাম না, সুশোভন দিয়ে তাহলে শুরু করবো। আমাকে ইন্টারভিউর জন্য মানে আর এখন বলে না, আমাকে বলে বলে ঠকে গেছে। আমি এটা গর্ব করে বলি না, মানে ইন্টারভিউটা আমার মনে হয় হয়ে গেছে। মানে ইন্টারভিউটা দেওয়া মানে আর তোমার কাজ করার নেই, এবার তুমি বসে শুধু জ্ঞান দেবে। আপনারা ছোটরা যারা আছে আমার জ্ঞানটা শুনে বড় বন্ধু, আমার মনে হয় আমি হয়তো বোধহয় শেষ বয়সে গিয়েও আমার ইন্টারভিউতে কমফোর্টেবল হবো না। মানে আমি আরো জানতে চাই, আমি ফ্লোরে আমি সবাইকে বলি ভালো কোনটা হয়, অনেকে হয়তো অনেক ভাবে নেয়, বাট আমার কাছে এটা একটা ম্যাচের মতো, ক্রিকেট ম্যাচের মতো। আমি জানি এটা আমি একা কোনদিন জিততে পারবো না, ওর জন্য আমি টিম ওয়ার্ক হয় না, একজন লিড মানে আমি লিডার হিসেবে করি। তো একজন লিডার হয়ে তুমি একজনকে বলছো কি এইটা না এইভাবে কর, তাহলে খুব ভালো হবে। এবার কেউ যদি সেটা ইগোতে নেয় বা কেউ যদি সেটা মানে এখন খারাপ ভাবে নেয়, কিছু করার নেই। তো এটা হয়, আমার সাথে হয়েছে। আমি যখনই বলি কিছু, সেটা পেছনে ঘুরে জ্ঞান দেয়, সারাদিন মাথা খারাপ করে দেয়, এটা হয়। বাট আমি হেল্পলেস, মানে আমি চাই আমি যেখানে দাঁড়াবো আমি ম্যাচে জিতবো। তো আমার টিম হয়ে এবং আমি সেটা আমার লাস্ট যে কাজটা করেছিলাম সেখানে খুব পেয়েছিলাম, যেখানে আমি দেখেছি আমরা সবাই একসাথে, যেহেতু আমরা বলি দেখবি আমি একটা ক্যারেক্টার প্লে করছি, মানে আমি খেলছি। তো আমরা সবাই মিলে একটা মাঠে নামি, আমরা ফ্লোরে যাই, আমরা দুর্দান্ত একটা খেলা খেলি যেটাতে মানুষ মুগ্ধ হয়ে চুপচাপ দেখে। হ্যাঁ, এখন একটু চেঞ্জ হয়ে গেছে, মানে এখন আমার এখানে একটু সমস্যা শুরু হয়েছে। এখন সবার হাতেই ক্যামেরা, সবাই শটটা বোঝে, সবাই এখন কি বলবো অভিনয় নিয়ে বলছে। আমার সামহাউ যে সময় আমি এসেছিলাম বা কিছু, আমাদের দেখতো চর্চা করতে, মানে আমরা যারা চর্চা করতাম আমাদের অভিনয় নিয়ে, যখন আমরা কিছু বলতাম শুনতো, বা আমরা যেটা করতাম সেটা দেখতো। এখন সামহাউ মানে এক ধর এক্সাম্পল দিচ্ছি, মাঠে আইপিএল খেলা হচ্ছে, দর্শক ম্যাচ না দেখে ওরা ধর নিজেরাই ক্রিকেট খেলছে, ড্রিম ইলেভেন ওখানে বসেই খেলছে, তাহলে যারা অ্যাকচুয়ালি খেলছে তারা কি অ্যাকচুয়ালি খেলতে পারবে? তাহলে ওরা এতদিন ধরে নেট প্র্যাকটিস করে মাঠে কেন করছে? তাহলে যার কাজ তাকেই করতে দাও, তোমরা শুধু এনজয় করো। দেখো এখন সেটাই হয়েছে, আমরা করছি, আমরা আছি বটে, কিন্তু সামহাউ সবাই দেখছি সবাই কন্টেন্ট বানাচ্ছে, সবাই ইনফ্লুয়েন্সার, সবাই তোমরা। আর কন্টেন্ট তো বাদ দিতে, মানে সেটা উচ্চারণ করা যায় না, কিছু কন্টেন্ট মানে কিছু কন্টেন্ট দেখলে ওদের মানে তাড়াতাড়ি বন্ধ করে দিতে হয়। তো সামহাউ মনে হচ্ছে যে আমরা কোথাও একটা দেওয়ালে ঠেকে যাচ্ছি, মানে এদের এত ভিড় এদের আমাদের যে প্রপারলি খেলতে দেবে বা আমাদের যে কাজ ছিল হাসানো, কাঁদানো, রোম্যান্স করা, সবকিছু কোথাও একটা আমাদের, আমরা যারা করতাম অ্যাকচুয়ালি এই কাজটা করতাম, কোথাও একটা পিছিয়ে পড়ছি। এদের এই এত ভিড়ে সবাই বলছে আমি কন্টেন্ট দিতাম, আমি কন্টেন্ট, মানে এখন হয়ে গেছে কিরকম ওই প্যান্ডেলে ঠাকুর দেখার মতো হয়ে গেছে, মানে পাস সবার কাছে আছে, পাস আছে, পাসের লাইন দেখছি নর্মাল থেকে বেশি। এখন না কোথাও একটা কোয়ালিটিটা কেউ মানে মেইনটেইন করে না, জানেও না একটু মানে কিরকম কোয়ালিটি মেইনটেইন করা উচিত। আসলে দর্শক কি দেখতে চায় আমরা আজও রিসার্চ নিয়ে বসে আছি। টিআরপি কি, কোন গল্প দিলে আসে, কোন মশলা মাখলে টিআরপিটা আসে, আমরা আজও ভাবছি। এটা অত সহজ নয়, ক্রিয়েটিভিটি জিনিসটাই অত সহজ নয়। এবার যেটাতে লোকে দেখছে, মানে লোকে এটা ভাবছে যে এটাতেই ভিউয়ার্স, তাহলে এটাতেই বানায়। আচ্ছা,
একটা জিনিস যেটা আমার লাস্ট একটু জিজ্ঞেস করার, ফিউচার প্রজেক্টস বা সামনে আরো কি কি কাজ যেগুলো দর্শকরা খুব এক্সাইটেড হয়ে ওয়েট করবে ডেফিনেটলি এতগুলো ভালো ভালো কাজ দেখার পর, তো এরকম কিছু কাজ সামনে কিছু যদি থাকে, ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার। এটা কার মানে এই প্রশ্নটা উত্তর তারা দিতে পারেন যারা RRR এর মতো সিনেমা করছে বা যারা সাউথের টপ লিড কাজ করছে। উই আর দ্য বেগার্স, উই ক্যান বি চুজার্স। মানে আমরা চুজ করতে পারি না, আমাদের কাছে যে কাজটা আসছে সেটাই নিয়ে নিতে হবে। আমি এখানটা একমত নই, কারণ ডেফিনেটলি ইউ ডোন্ট ফল আন্ডার দ্য ক্যাটাগরি অফ বেগার্স। না না, বিকজ না দ্য কোয়ালিটি অফ ওয়ার্ক ইউ ডু, না না সেটা কিন্তু ডেফিনেটলি কোথায় তোকে বলে দিচ্ছি, আজকের ডেটে অনেক ভালো একটা জায়গা ডিজার্ভ করে, যেটা ইউ হ্যাভ রিচ। বাট হ্যাঁ, ডেফিনেটলি চুজ করার অপশন যত কম থাকে তত বেটার, বিকজ এইটাই হচ্ছে আমাদের এখানে অপশন। আমরা মানে আমি তো ধর ছোট থেকে যেটা দেখে আমি বড় হয়েছিলাম, আমি চাই ফিল্ম। আমাকে যদি বলে আমি ফিল্মই করব, বাট আমাকে সিরিয়াল করতে হয়েছে কারণ আমি ওয়ে আউটে দেখেছি সিরিয়ালই এখানে আমি পরপর কাজ করতে পারবো। সিনেমা, হ্যাঁ সিনেমা অফ অ্যান্ড অন, বাট আমার সেটা করলে চলবে না, আমাকে দুটো দিক দেখতে হবে। তো এইখানে এত চুজি হলে না ওই কাজটা এই কাজটা এইটা এখানে চলবে না। আর যেখানে ওয়ান অ্যান্ড অনলি আর্নিং পার্সন সেখানে তুমি এটা চুজ করাটা এটাই সত্যি কথা। এই সত্যি কথাটা মানে এখানে দাঁড়িয়ে অনেকে হয়তো বলবে না, এটাই সত্যি কথা। এটাই সত্যি, কারণ আমাদের যে পরিবেশে আমরা আছি বা যেটা আমাদের চারিদিকে আছে, আমরা যদি ভালো কোনো জায়গায় থাকতাম আমরা বলতাম আজকে আমি সিরিয়াল করছি, আমি আজকে ফিল্ম করবো। আর অ্যাক্টর দিন আমি দেখেছি কাউকে বলতে যে ও হচ্ছে সিরিয়াল অ্যাক্টর, ও হচ্ছে ফিল্ম অ্যাক্টর, অ্যাক্টর ইজ অ্যাক্টর, ডেফিনেটলি। মানে এটা ওই প্রোগ্রামটা হয় না, আমরাই বানিয়েছি, আমরা আমাদের মধ্যে খুব সুবিধা রাখতে বানিয়েছি। না ওকে পাওয়া যাবে না, ওকে কেন পাওয়া যাবে না কেউ প্রশ্ন করে, কেন দেখেও নি যে পাওয়া যাবে কি যাবে না, জাস্ট একটা র্যান্ডম না ওকে পাওয়া যাবে। তো এই জায়গাতে আমরা কোথাও একটা পিছিয়ে আছি, আটকে আছি। তো ফিউচারে আই হোপ এই জায়গা থেকে বেরিয়ে আমরা ভালো একটা, সত্যি চাই মানে আবার সেই যুগটা আসুক যেখানে বাংলা ইন্ডাস্ট্রি শুধু দাপাবে আর বাংলা ইন্ডাস্ট্রি থেকে লোকজন চারিদিকে ছড়িয়ে যাবে, এখান থেকে গল্প যাবে, এখান থেকে মিউজিক যাবে, এটাই যেন হয়। না খুব ভালো লাগলো। আর সবাইদের বলে দিই, সবাইরা প্লিজ ফলো করবেন বিশ্বজিৎকে ইন অল দ্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস, ফেসবুক, ইনস্টাগ্রাম। ওর কাজের ব্যাপারে এবং এভরিথিং আপনারা দেখতে পাবেন ওখানে। খুব ভালো কাজ করছে, খুব ভালো একজন অ্যাক্টর আজকের ডেটে। আমার বন্ধু বলে বলছি না, বাট ডেফিনেটলি হি ইজ ওয়ান অফ দ্য গুড অ্যাক্টর আই হ্যাভ সিন, যেটা সিরিয়ালগুলো দেখলে আমার মনে হয় আরো বেশি করে আপনারা বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ আজকে এখানে আসার জন্য অ্যান্ড এতটা সময় দেওয়ার জন্য, এতটা সুন্দর খোলামেলা করে গল্প করার জন্য। দিস ইজ রিয়েলি আই এম ফিলিং অনার্ড অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। সমস্ত প্রজেক্টের জন্য বেস্ট উইশেস। থ্যাংক ইউ।